দেশ স্বাধীন হয়, চারদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরও অনেক ছিল। সেই হাসপাতালে ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরে বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি, ফের যদি গ্রামের লোক দেখে ফেলে। কিন্তু আশঙ্কাই ঠিক হলো, অনেকে যিশু ভাইয়ার সাথে আমাকে দেখে ফেললো। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি। আল্লাহর কাছে ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা। এর জন্য এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো। আল্লাহ চাইলে সব পারে, কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্তি আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যাই। এই খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অলন্দপুরে। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদর উদ্দিন নাম। বদর উদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এই খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে, একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাফ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার 2টি পথ, চুপ থাকো নয়তো প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বলে, মোর্শেদ নৌকা ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউর তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। হেমলতা ইঞ্জিল ট্রলারের শব্দ পাওয়া যায় 4 জন চুক্তিতে, সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক আরেকজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল। মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পদ্মজা পরই লোক দুটি মোড়ানো বস্তাটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে উঠে, কে রে কে? লোক দুটি তাকায় বোধ হয়। এরপর দ্রুত ট্রলারের ভেতরে চলে যায়। মোর্শেদ বৈঠা দ্রুত চালিয়ে ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড় মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান, আতঙ্ক নিয়ে তাকান। পদ্মজা দেখানি। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে উঠে হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলে হেমলতাকে বলল, আম্মা আমি ঠিক ভেবেছি এটা লাশ। পূর্ণা শুনতেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রির নদীর জলে ভেসে আছে 2 হাতে মৃত মানুষ জড়িয়ে। লাশটি নৌকায় তুলতে পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেসে বসলো। তার মনে হচ্ছে চারদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দেবে। ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল। ভূত ভূত বলে চেঁচিয়ে উঠে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোন হানে ভূত, লড়াইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে উঠে। হেমলতা পদ্মজা দুজনই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিক ওই দিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন। এরপর কণ্ঠ খাদে নামিয়ে বললেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চিনে না। পরপরই মোর্শেদকে ডাকলো, পদ্মজা আব্বা দেখো তো তুমি চিনো নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে, চারদিকে অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বলেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্য হারা হয়ে প্রশ্ন করেন, কে, চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে,
নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়। চোখ বুঝা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করেই পদ্মজার চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনি ফেলবো আম্মা। চিনি কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারে। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা করছে। ওই লোকটার দেখা যদি অনেকবার পাই আমি ঠিক এই রহস্য বের করবই আম্মা, পদ্মজা বলল। মৃত মেয়েটার মুখের কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলপাড়ের দিকে যাও। ওখানে কি? হেমলতা বললেন। পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেবো আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে। মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে। বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহ হয়নি ওই ঘটনা পার হওয়া। আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলপাড়ের দিকে